পার্সোনালি আমার লাইফে একটা আফসোস থাকবে, আমি যদি আমার ড্রিমটাকেই জাস্ট আঁকড়ে ধরে থাকতাম তাহলে হয়তো বা আজকে আমি একজন মেডিকেল স্টুডেন্ট হতে পারতাম। আমি অলওয়েজ সাজেস্ট করবো তুমি তোমার এলাকায় পড়ো, ভালো মতো পড়ো, জান দিয়ে পড়ো। তবে 10,000-এ একজন পাওয়া যায় যারা দুইটা সামলাইতে পারে। একদম পিক যে সময়টা, তখন দেখা যাচ্ছে কি আমি 18-19 ঘন্টাও পড়ছি। অ্যাকচুয়ালি যদি এই সেম 18 থেকে 19 ঘন্টার জায়গায় শুধু 10 ঘন্টা মেডিকেলে দিত, ও অ্যাটলিস্ট ঢাকার 3টা মেডিকেল একটা পাইতে পারতো, এটা আমার বিশ্বাস। যদি কোনো কারণে দেখা যায় যে অনেকাংশে ফ্যামিলি আমার কোনোভাবেই কথা শুনতেছে না, কোনোভাবে পারতেছি না, রিভোল্ট করতে হবে। এটার মানে এই না যে বেয়াদবি করা হলো তুমি নাকি সারাদিন প্রাইভেট পড়তা। এই যে একটা লাইন আছে, কামিং গোয়িং ডুইং নাথিং। তো আনফরচুনেটলি যখন আমার চান্স হয় না, আমি মারাত্মক একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাই। আমার কোনো কিছু ভালো লাগতো না, আমি 7-8 দিন প্রায় রুমের মধ্যে নিজেকে বন্দি করে রাখছিলাম। তো এই জন্য ব্যাকআপ প্ল্যানগুলো রাখাটা খুব জরুরি। আসসালামু আলাইকুম, আজকের টিচার্স পডকাস্টে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা টিচার্স পডকাস্টে যেটা রেগুলারলি করতেছি সেটা হলো আমাদের হালকেনস্টাইন অন্য যে সকল ফেমাস টিচাররা আছেন তাদেরকে আনতেছি, তাদের লাইফ স্টোরি শুনতেছি এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি যে তাদের লাইফের টার্নিং পয়েন্টগুলো কী কী ছিল, লার্নিংগুলো কী ছিল এবং তারা কিভাবে তাদের লাইফের এই জায়গায় আসলেন এবং সে সকল জায়গা থেকে অ্যাকচুয়ালি স্টুডেন্টরা কীভাবে উপকৃত হতে পারে। সো আজকে আমাদের সাথে আছে অমিত, ও এইচএসসি 21 ব্যাচ, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টে পড়াশোনা করতেছে এবং ও আমি সব এত কিছু আসলে খেয়াল রাখতে পারি না, দেখতে হবে। বর্তমানে ও হলো ম্যানেজমেন্টে পড়তেছে, ও ডি ইউনিটে 275তম হয়েছে। বাট ওকে ডাকার একটা বড় রিজন হলো যে অমিত ছোটবেলা থেকে খুব ভালো স্টুডেন্ট ছিল, হি ওয়াজ ফ্রম সায়েন্স। সবচেয়ে আইরনি হলো দুনিয়ার যে সে মেডিকেল কোচিং করছে, সে ইঞ্জিনিয়ারিং কোচিং করছে এবং সে এখন বর্তমানে ঢাকা ভার্সিটি ডি ইউনিট দিয়ে ম্যানেজমেন্টে পড়াশোনা করতেছে। এবং আরো বড় আইরনি হলো যে সে এখন ম্যানেজমেন্টের ক্লাস নেয় সি ইউনিট বা কমার্স সেগমেন্টে। ঠিক আছে, ক্লাস খুবই ভালো নেয়, কিন্তু এটা হলো আইরনি, মানে জীবনটাই হলো একটা আইরনি যেটা তোমাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায়। যাই হোক, জোকস অ্যাপার্ট, আজকে আমরা অমিতের কাছ থেকে ওর স্টোরিগুলার শোনার চেষ্টা করবো। তো সবাই মনোযোগ সহকারে দেখি। অমিত, ওয়েলকাম। আমি যদি শুরু থেকেই শুরু করতে না, আমি তো কোশ্চেনই করি না, এই ছেলেটা একদমই কথা শুনে না, এর পডকাস্টে প্রথম আসছে। আচ্ছা, আমরা ফ্লোতে যেতে হবে, তো কোশ্চেন আমি করবো, ফর্মালিটিস আছে তো। হ্যাঁ, আচ্ছা, তুমি বলতেছিলা যে তুমি অনেক ছোটবেলা থেকে খুব ভালো স্টুডেন্ট ছিলা। হ্যাঁ, দেন তোমার লাইফে একটা হলো লাইক টার্নিং পয়েন্ট আসছিল কলেজ অ্যাডমিশনের সময়, যেটা অ্যাকচুয়ালি আমার লাইফের সাথে অনেক রিলেটেবল। আমি আসলে সেই স্টোরিটা শুনতে চাই। আচ্ছা, আমি যদি বলি কলেজ অ্যাডমিশনের সময় আমার এসএসসি খুবই ভালো একটা রেজাল্ট হয়, এন্ড দেন হচ্ছে আমি ডিসাইড করি কি আমি নটরডেমে পরীক্ষা দিব। এখন আমার বাবা মায়ের একটা কথা ছিল যে ছেলে যদি ঢাকায় চলে যায় তাহলে হয়তো বা পড়ালেখাটা মানে হবে না বা ছেলে নষ্ট হয়ে যাবে, এরকম একটা হয়তো বা তাদের মধ্যে চিন্তা ভাবনা ছিল। যে কারণে হচ্ছে তারা আমাকে বলেছিল কি তুমি যদি চাও তুমি নটরডেমে পরীক্ষা দিতে পারো, কিন্তু তুমি যদি চান্সও পাও তাহলে হচ্ছে তোমাকে আমরা সেখানে পড়াবো, এরকম একটা মানে আইরনি হলো চান্স পাইনি। এখানে আরো একটা আইরনি আছে। আমার ও বলতেছে ও পরীক্ষা খারাপ দিছে। হ্যাঁ, আমিও পরীক্ষা খারাপ দিছিলাম ইচ্ছা করি। আমি ইচ্ছা করে পরীক্ষা খারাপ দিছিলাম, আমি অ্যাকচুয়ালি চান্স পাই না, আমি অ্যাকচুয়ালি খারাপ দিছিলাম, ইচ্ছা করে দিছিলাম। আমি কিন্তু ইচ্ছা করে পরীক্ষা খারাপ দিছিলাম, কারণ আমি জানতাম আমি যদি চান্স পাই তাহলে যদি আমি পড়তে না পারি তাহলে ওটা আমার জন্য আরো অনেক বড় ডিপ্রেসিং একটা ব্যাপার হবে। তার চেয়ে যদি চান্সই না পাই তাহলে এটাই বেটার আমার জন্য। আচ্ছা, এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হলো অমিতের বাবার যে কনসার্নটা বা ফ্যামিলি যে কনসার্নটা, আমি এটা অ্যাগ্রি করি। আমি যদি আঙ্কেল আন্টির সাথে অ্যাগ্রি করি, চট্টগ্রাম কলেজে পড়াশোনা করছে, দ্যাট ইজ এ ভেরি ভেরি গুড কলেজ। ওখানে আরো একটা বড় পয়েন্ট আছে যেটা হয়তো বা ওর হয়তো বা আক্ষেপ আছে, ঢাকায় পড়তে পারতেছি না, কিন্তু তুমি জানো যে আমরা কি পরিমাণে মানে মানুষজন দেখছি চোখের সামনে যারা যে খুব হাম্মো তাম্মো করে বাইরের জেলা থেকে ঢাকায় আসে কোচিং করতে, টোটাল নষ্ট হয়, মানে নষ্ট হওয়ার একটা লিমিট আছে, একদম ফুল ধ্বংস হয়ে যায়। এইচএসসিতেও খারাপ করে, অ্যাডমিশনেও খারাপ করে, কিছু করতে পারে না। তো সেক্ষেত্রে যদি তুমি একজন স্টুডেন্ট হয়ে এটা ভাবো যে না, অমিত ভাইয়াকে কেন এনডিসিতে পড়তে দেয় নাই, আমি পড়ে দেখাবো, সেটা ঠিক আছে। এনডিসি ইজ দ্য বাংলাদেশ 1 নম্বর কলেজ, অলোকে সব ঠিক আছে, কিন্তু এগুলোরও কিছু ডার্ক স্টোরিজ আছে। এনডিসি সব কলেজেরই আছে এবং দেখা যায় যে ঢাকার বাইরে থেকে এইচএসসির জন্য ঢাকায় এসে পড়াচ্ছে। পার্সোনালি ইফ ইউ ওয়ান্ট মাই ডিসিশন, আমি অলওয়েজ সাজেস্ট করবো তুমি তোমার এলাকায় পড়ো, ভালো মতো পড়ো, জান দিয়ে পড়ো। মানে কলেজ ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, এইচএসসিতে হয়তো একটু ইফেক্ট করে, কিন্তু অ্যাডমিশনে কলেজে একদমই ম্যাটার করে না। ওকে, ঠিক আছে অমিত, কন্টিনিউ করো। আচ্ছা, তারপর যদি বলি আমার অ্যাডমিশন জার্নিটা বেসিক্যালি এরপরেই শুরু হয়। আমার ইচ্ছে ছিল হচ্ছে ছোটবেলা থেকে আমি ডাক্তারি করব। আমার বড় আপু তিনিও হচ্ছে সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পড়েছেন। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখনই তিনি সেখানে চান্স পান। বেসিক্যালি ওনাকে দেখেই হচ্ছে আমার ডাক্তার হওয়ার স্বপ্নটা। তারপর যখন আমার অ্যাডমিশন লাইফ শুরু হয়, আমি রেটিনাতে ভর্তি হই এবং অন্যান্য ছোটখাটো যে মেডিকেল কোচিংগুলো ছিল অনলাইন বেসড, ওখানেও কিছুতে ভর্তি হয়। এখন আমার বাবা হচ্ছে একজন সিভিল ইঞ্জিনিয়ার। ও রুমের ভিতরে আরো 2-3টা নাম বলতেছিল, বুঝছো, যেগুলো একটু অ্যান্টি, এগুলা নাম কিন্তু আমি নীতি নিষেধ করছি।
হ্যাঁ, বলো বলো অনেক বলো। আচ্ছা, তারপরে হচ্ছে আমার বাবা একজন সিভিল ইঞ্জিনিয়ার, সো সেই হিসেবে যদি বলতে যাই, উনার ইচ্ছে ছিল হচ্ছে আমি একজন ইঞ্জিনিয়ার হব। সেই জন্য উনি আমাকে কাইন্ড অফ, মানে কি, আমার ইচ্ছে ছিল না, তারপর উনি আমাকে উদ্ভাসে ভর্তি করিয়ে দেয়, উদ্ভাস ইঞ্জিনিয়ারিং কোচিং। তো বাধ্য হয়ে আমাকে কাইন্ড অফ দুটা কোচিং একসাথেই মানে টানতে হয়। দেখা যায় যে কি, আমার মেডিকেলের যে টেস্টগুলো হচ্ছে সাবজেক্ট ওয়াইজ, যে ভর্তি পরীক্ষা সাবজেক্ট ওয়াইজ যে পরীক্ষাগুলো হয়, রেগুলার যে টেস্টগুলো হয়, ওখানে আমার মোটামুটি 70 to 80% মার্কস থাকে। বাট আনফর্চুনেটলি আমার উদ্ভাসের যে এক্সামগুলো ছিল, ওখানে আমার মার্কস দেখা যাচ্ছে হচ্ছে 40 to 50%-এর মধ্যে, মানে তো খুবই তুমি বাজে একটা রেজাল্ট রিভোল্ট হয়। করো না, মানে তুমি ছেলেটা এমন কেন যে ফ্যামিলি যাই বলে আমি তাই শুনি? হ্যাঁ, আমি এমন ছোটবেলা কেন? থেকে ওরকমই অ্যাকচুয়ালি, মানে কখনো এত বিরোধিতা করি না। আমি সবসময় টপার ছিলাম, বাবা মা যেরকম বলে সেরকমই পড়াশোনা করেছি। সেরকম বলতে যায় তো আলটিমেটলি তোমার ক্ষতি হলো না? তুমি কি এগ্রি করো যে তুমি আমি ক্ষতির অবশ্যই সম্মুখীন? এগ্রি করি, কারণ আমি যদি আমার একটা ফ্রেন্ডের কথা বলি, আমার ওই ফ্রেন্ডটা কি করেছিল, সে প্রথমবারই শুধুমাত্র মেডিকেলের পরীক্ষায় দিয়েছিল। বাট হুম, সে আনফর্চুনেটলি মেডিকেলের চান্স পায়নি। সে হুম, এরপরে হচ্ছে ঢাকা ভার্সিটির পরীক্ষাতে এবং মাইক্রোবায়োলজিতে চান্স পায়। হুম, তারপরের বছর সে হচ্ছে ওখানে কিন্তু ভর্তি হয়েছিল, ক্লাস কন্টিনিউ করেনি। হুম। তারপরের বছর সে সেকেন্ড টাইম দেয় এবং এখন সে মুগ্ধা মেডিকেলে পড়ছে। আচ্ছা, আমি পার্সোনালি আমার লাইফে একটা আফসোস থাকবে, আমি যদি আমার ড্রিমটাকেই জাস্ট আঁকড়ে ধরে থাকতাম, তাহলে হুম। হয়তো বা আজকে আমি একজন মেডিকেল স্টুডেন্ট হতে পারতাম। আচ্ছা, এখানে আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, দেখো। আমি যদিও বেশ কয়েক বছর আগে থেকে আমি ট্রিপলেট খুব প্রমোট করি যে বুয়েট মেডিকেল হবে, তিনটাই লাগবে। আমি হয়েছিলাম, কিন্তু ওর আর আমার স্টোরির মধ্যে ডিফারেন্স হলো, আমাকে আমার ফ্যামিলি কখনো তিনটা করতে বলে নাই। আমার ফ্যামিলি এই দিক দিয়ে একটু ভালো, তুই যা করবি কর বাবা, পর কিন্তু মানে টপ গুলাতে থাকতে হবে, এই হলো কথা। আমি একবারে তিনটার কোচিং করছিলাম, বুঝছো? এখন আকবরের তিনটার কোচিং আসলে অনেকেই করতে পারে। আমার দেখা মতে এগুলো হয়তো বা লাখে একটা, বুঝছো, লাখেও হয়তো বা না। ধরো যদি তোমাদের সায়েন্সের 2.5 লাখ থাকে না, তো ধরো 10,000-এ একজন পাওয়া যায় যারা এই দুইটা সামলাইতে পারে। তো ওর ক্ষেত্রে যেটা দেখো, তোমার ক্ষেত্রে যেটা হয়েছে, খুব স্বাভাবিকভাবে একটা নর্মাল হিউম্যান ব্রেন সাডেনলি মেডিকেল ইঞ্জিনিয়ারিং দুইটাতে ভালো করতে পারে না। একটা মেইন রাখতে হয়, তুমি কিন্তু দুইটাতেই টানতেছিলা। তুমি না কতক্ষণ পড়তে তুমি অ্যাডমিশন টাইমে অ্যাভারেজে? আমি যদি বলি একদম পিক যে সময়টা, তখন দেখা যাচ্ছে কি আমি 18-19 ঘন্টাও তাহলে পড়ছি। তুমি চিন্তা করো, আমি খাচ্ছি তখনও পড়ছি, আমি ওয়াশরুমে যাচ্ছি 18 তখনও পড়ছি, থেকে মানে এরকম 19 একটা ঘন্টা সিচুয়েশন একটা ছিল মানুষ তখন। যদি একটা না পড়ে এটা ভালো। তো অ্যাকচুয়ালি যদি এই সেম 18 থেকে 19 ঘন্টার জায়গায় শুধু 10 ঘন্টা মেডিকেলে দিত, ও অ্যাটলিস্ট ঢাকার তিনটা মেডিকেলে একটা পাইতে পারতো, এটা আমার বিশ্বাস। তো তোমাদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে ফ্যামিলি, ওর ফ্যামিলি যা করছে এটা খারাপ বলবো না। দে হ্যাড দেয়ার কনসার্নস, দেয়ার প্রায়োরিটিস, কিন্তু অনেক ক্ষেত্রে ফ্যামিলির নেওয়া সিদ্ধান্ত তোমার লাইফে বড় ইফেক্ট ফেলতে পারে। আজকে ডি ইউনিটে তো তার বাবা মা পড়তেছে না, বা আজকে যে ম্যানেজমেন্ট, সে একটা সম্পূর্ণ ভালো ক্যারিয়ার, যদিও ও খুব চালাক, স্টোরি আরো কিছু টুইস্ট আছে, ও খুব বুদ্ধির সাথে ডি ইউনিট চুজ করতে পারছে, সবাই এতটা লাকি হয় না। অনেকে ফ্যামিলির কারণে আসলে দেখা যায় যে দুইটার একটাতেও হইলো না, ফলশ্রুতিতে টোটাল লাইফ ডিস্ট্রয়, ডিপ্রেশন। কিন্তু ও চালাক, ও সময় মতো নিজের একটা পাথ সুইচ করছে। So আমার সাজেশন থাকবে, যদি কোনো কারণে দেখা যায় যে অনেকাংশে ফ্যামিলি আমার কোনোভাবেই কথা শুনতেছে না, বা কোনোভাবে পারতেছি না, রিভোল্ট করতে হবে। এটার মানে এই না যে বেয়াদবি করা, এটার মানে না, এই না, 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 কিন্তু নিজের সেটা রাখা। আমি আমার বাবা মায়ের প্রতি টোটালি রেসপেক্টফুল। তারা যেটা চেয়েছিল হ্যাঁ, হয়তো আমি সেটা তাদের কিন্তু আশা আমি পূরণ আসলে করতে পারিনি। এক্ষেত্রে আমি আমার ফ্যামিলির এগেনস্টে ওভাবে দাঁড়াই না, কিন্তু আমার ফ্যামিলি একদিক দিয়ে সাপোর্টিভ। আর অনেক ক্ষেত্রে যে সব ক্ষেত্রে আমার মনে হয় যে না, আমার লাইফ আমাকে একটু আমার মতো করে যেতে হবে, আমি রিভোল্ট করতাম। ঠিক আছে, এটা এটা আসলে আমার আইডিওলজিটা আমি আচ্ছা, প্রিচ আপনি একটা করলাম। কোয়েশ্চেন করেছিলেন যে হ্যাঁ, আমি কেন আমার ফ্যামিলিকে বিরোধিতা করিনি। হ্যাঁ, কেন বলো? তার একটা রিজন, সেটা হচ্ছে আমার ফ্যামিলি আমার জন্য অনেক বেশি স্যাক্রিফাইস করেছিল। আমার মা প্রাইমারি স্কুলের হেড টিচার ছিল। তিনি জাস্ট আমার জন্য চাকরি ছেড়েছিল, ওনার আরো 8 থেকে 10 বছরের মতো চাকরি ছিল। আমার আচ্ছা, জন্য চাকরি ছেড়ে উনি গ্রাম থেকে শহরে বাসা নেয় জাস্ট বিকজ অফ মি। আমি যেন হচ্ছে একটু ভালো মতো থাকতে পারি, আমি যেন হচ্ছে মানে কোনো রকম মনের মধ্যে খারাপ কিছু না আসে যে আমি আমার ফ্যামিলি নাই একা একা আসি, বা এরকম কিছু একটা যেন মনের মধ্যে কখনো না আসে। এই জন্য ওনারা আমাকে যথেষ্ট সাপোর্ট করেছিল, এবং এই জন্য আমি কখনো ওদের এগেনস্টে যেতে পারিনি। আচ্ছা, তাহলে হি হ্যাড হিজ রিজনস, বাট আমি আমারটা বললাম, এই আর কি। আচ্ছা, তুমি একটা কথা বলতেছিলা, তোমার লাইফের আরো একটা বড় ভুল আছে আমি দেখতে পাই এই স্টোরির মধ্যে। সেটা হলো তুমি নাকি সারাদিন প্রাইভেট পড়তা, সকাল হ্যাঁ, থেকে। হ্যাঁ, এটা আচ্ছা, এটা যদি বলি, আমাদের সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে যদি যে ফলটা সব থেকে বেশি হয়, সেটা হচ্ছে দেখা যায় যে কি, আমি আমার কথা বলি, আমি চট্টগ্রাম কলেজের একজন স্টুডেন্ট। দেখা যায় যে আমাদের 8:30 থেকে ক্লাস শুরু হয়। হুম, এখন সকাল 7টা থেকে হচ্ছে আমার একটা কোচিং থাকে, দেখা যায় যে হয় একদিন কেমিস্ট্রি না হয় ফিজিক্স। ওটা শেষ হলো, তারপরে হচ্ছে কলেজ, কলেজ শেষ হতে হতে 2টা থেকে 2:30, অ্যান্ড দেন 3টা থেকে আবার 6টা বা 6:30 পর্যন্ত হচ্ছে আমার কোচিং। এটা হচ্ছে আমার একদম উইকের, মানে 7 দিনের রুটিন হচ্ছে সেম কাইন্ড অফ। শুধুমাত্র শুক্রবারে একটু রিলিফ পাওয়া যায়, তাও হচ্ছে ওই দিন দেখা যায় যে কি আইসিটি বা বাংলা কোচিং আছে। এখন কোচিং থেকে আসার পর সারাদিনে প্রচুর পরিমাণে এক্সস্টেড থাকতাম, পড়ালেখা মানে একদমই কনসেন্ট্রেশন দিতে পারতাম না। ওই জিনিসটা আমার সাথে খুবই বাজে রকম ভাবে হয়, এবং আমার একাডেমিক লাইফটা পুরাই হেল হয়ে যায় জাস্ট বিকজ অফ দিস। আচ্ছা, তো এই এই জায়গাটাতে আরো একটা লার্নিং, যে আমাদের স্যার একটা কথা বলতো, কামিং গোয়িং ডুইং নাথিং। সো ওর যেমন স্টোরি ছিল, আমিও ইন্টার ফার্স্ট ইয়ারটাতে
সকাল 6টার দিকে 6:40 উঠতাম, সালাম স্যারের প্রাইভেট, দেন মিজান স্যারের প্রাইভেট, দেন সঞ্জীব স্যারের প্রাইভেট, দেন বাসায় এসে 7-8টা টিচার। একটু নিজে মনে হয় দুপুরবেলা একটু ঘুমানোর সময়ও পাইতাম কিনা জানি না, তারপর আবার টিচার, আবার টিচার, আবার টিচার, রাত 11টা পর্যন্ত। তো এই যে একটা লাইন আছে, কামিং গোয়িং ডুইং নাথিং, তোমরা আছে অনলাইনে, এখন তো আমরা অনলাইনে অ্যাড হয়েছে, হ্যাঁ 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 সো অনলাইনে পড়ো, অফলাইনে পড়ো, সারাদিনই মানুষই তোমাকে পড়াচ্ছে, বুঝছো? মানে মাথার মধ্যে শুধু ইনপুট দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। বাট তুমি কতক্ষণ ইনপুটটা বের করে নিজে একটু নাড়ানাড়ি করছো, নিজে পড়ছো, কতক্ষণ টেবিলে বসছো, ইউ হ্যাভ নো অ্যান্সার। সেখানে মনে রাখতে হবে যে তুমি কারো কাছে পড়া মানে তুমি পড়তেছো এমন না। এই যে অনেকে বলে না পড়ার টাইম কাউন্ট করতেছি, তো ধরো তুমি পরপর 5টা প্রাইভেট 2 ঘন্টা করে 10 ঘন্টা বলে, এটা তুমি তো বললা না, তুমি 1 ঘন্টাও পড়ো না, এবার তোমাকে মানুষ পড়াইছে। তো পার্সোনাল সাজেশন, ও কিন্তু এগ্রি করো হ্যাঁ। যে এত প্রাইভেটের দরকার নাই, তাই না? অবশ্যই ভাই, সেলফ স্টাডি অনেক মানে অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি যদি বলি একাডেমিক কোনোদিনই লাইফের দরকার জন্য। নেই, হ্যাঁ। এবং পার্সোনালি আমার মনে হয় যে ধরো যে যে কটা সাবজেক্টের ধরো একান্ত ঠেকায় পড়ে গেছি, পারতেছি না নিজে বা অনলাইনে দেখে বা যেমন হয়, আমাদের সময় তো অনলাইন ছিল না এরকম, যেটা একান্ত নিজে পারতেছি না সেগুলোর ক্ষেত্রে আসলে আমার মনে হয় প্রাইভেট বাসায় নেওয়া বা বাইরে পড়া, ডিপেন্ডিং অন ইউর ফাইন্যান্স সিচুয়েশন, করা উচিত। এই ভুলটা কখনো করবা না তোমরা। ইভেন অনেকে দেখি ঢাকার মধ্যে বাসে ঝুলে 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 এই কাজগুলো করে বেড়াও, নট ওর্থ ইট, মানে প্রাইভেট পড়া নট ওর্থ ইট। আচ্ছা, এরপরে তোমার স্টোরি তো, আচ্ছা অ্যাডমিশন টাইমের একটু কথাবার্তা আমরা আবার কন্টিনিউ করি, যে তোমার উদ্ভাস আর রেটিনার মধ্যে যে চলতেছে এখন, আচ্ছা। তারপরে কি হইলো? তারপরে যেটা হয়, আমার রেজাল্ট তো ডেফিনেটলি খারাপ হয়। দুটাতেই মানে আশানোর, আমি যেটা আশা করেছি সেটা কখনোই হয় না। অ্যাজ আমি সবসময় একটা ভালো স্টুডেন্ট ছিলাম, তো আমার আশাও ছিল যে আমি সবসময় সবকিছুতে ভালো করবো, সেটা হোক মেডিকেল, সেটা হোক ইঞ্জিনিয়ারিং। কিন্তু যখন আমার ওখানে দেখা যাচ্ছে যে রেজাল্ট মানে খুবই খারাপ আসছে, আমি একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাই। আমি তো হয়তো আর মানে ভালো কিছু করতে পারবো না। আনফর্চুনেটলি মেডিকেলের এক্সামটা হয় এবং আমার ওখানে মার্ক আসে হচ্ছে 67.5। আমাদের সময় কাট মার্ক ছিল 73.5 অর মেবি 74। তো আনফর্চুনেটলি যখন আমার চান্স হয় না, আমি মারাত্মক রকম একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাই। আমার কোনো কিছুই ভালো লাগতো না, আমি 7-8 দিন প্রায় রুমের মধ্যে নিজেকে বন্দি করে রাখছিলাম। অ্যান্ড দেন সাডেনলি আমার মনে হয় যে এভাবে হলে তো হবে না, আমার কোথাও তো চান্স পেতে হবে। আমি যে স্টুডেন্ট বা আমার যে প্রিপারেশন, তাতে যে আমার ইঞ্জিনিয়ারিং হবে না সেটা আমি ভালো মতোই বুঝে গিয়েছিলাম। হাতে আছে কি ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিট এবং ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিট। ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের যে প্রিপারেশন, সেটার ক্ষেত্রে দেখা যায় যে কি আমাদেরকে সাবজেক্ট ওয়াইজ পাস করতে হয়, সেটা যেই সাবজেক্টই হোক। আমার ওটার ক্ষেত্রে অত ভালো প্রিপারেশন ছিল না। দেন আমি চুজ করি হচ্ছে ডি ইউনিট। ডি ইউনিটের জন্য জাস্ট আমার হাতে 1 মাস সময় ছিল। ওই আচ্ছা, 1 মাসের এই পার্টটাতে একটু খুব মনোযোগ সহকারে, ও লাস্ট 1 মাসে কিভাবে পুরো ডি ইউনিটে আসলো এটা একটু মনোযোগ সহকারে শুনো, এবং এটা একটু ডিটেল যাবা। হ্যাঁ, আমি যদি ডি ইউনিটের কথাটা বলি, আমার হাতে জাস্ট 1 মাস সময় ছিল এবং আমি ওই সময়ের মধ্যেই সময়টাকে আসলে ভাগ করে নিই যে আমি কোন ঘন্টা মানে কোন ঘন্টাকে কিভাবে ইউটিলাইজ করব বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের জন্য। আমি এটা কাউকে জানাই নাই যে আমি ডি ইউনিটের প্রিপারেশন নিচ্ছি, আমার বাবা মাকেও জানাইনি বা আমার কোনো ফ্রেন্ডদেরকেও জানাইনি। একদম টোটালি প্রিপারেশনের যে ব্যাপারটা সেটা আমার নিজের মধ্যে রেখেছিলাম। দেন হচ্ছে আস্তে 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 কি সময় শেষ হয়ে গেল, 10 তারিখ হচ্ছে এই ইউনিটের পরীক্ষা হলো। অ্যান্ড আমি 10 তারিখের পরীক্ষাতে ফেল করি ফিজিক্সে। তারপরের দিনই ছিল হচ্ছে আমার ইউনিটের এক্সাম। ইউনিটের এক্সামে হচ্ছে আমার ডিফারেন্স। একদিনের ডিফারেন্স। তো আমি যেহেতু এই ইউনিটের প্রিপারেশনই নিই নাই, ওটা আমি জাস্ট এমনি দিলাম পরীক্ষাটা। তারপরের দিনের পরীক্ষাটার জন্য বেসিক্যালি আমার প্রিপারেশনটা ছিল। তো ওই দিন যখন পরীক্ষাটা দিই, আমি মোটামুটি স্যাটিসফাইড ছিলাম যে হ্যাঁ, আমার হয়তো বা চান্স হয়ে যাবে। কেন, কিভাবে পড়ছিলা তুমি? মানে তুমি তো টোটাল মেডিকেল কোচিং করছো, ইঞ্জিনিয়ারিং কোচিং করছো, এবার আবার বাংলা ইংরেজিকে পড়তেছো। আমি যদি বলি আমার কেমনে পড়লা, এত কিছু কিভাবে পড়লা বাংলা ইংরেজিকে? আমার রিটেন পার্ট বা যেটাকে বলে এখন হচ্ছে থিঙ্কিং ক্যাপাবিলিটি, ওটা হচ্ছে আমার ভালো ছিল, কারণ আমি স্কুল লাইফ থেকে টেলিভিশন ডিবেট করি প্রচুর পরিমাণে। তো ওইখান থেকে যদি বলি আমার থিঙ্কিং বা রিটেনের যে ক্যাপাবিলিটিটা আমার ভালো ছিল, দেখা যায় যে কি আমি এমসিকিউতে পেয়েছি হচ্ছে আউট অফ 60 32, আমার রিটেনে পেয়েছি হচ্ছে আউট অফ 40 36.5। তো ওইটাই বেসিক্যালি আমার জন্য সব থেকে বড় একটা অ্যাডভান্টেজ ছিল। অ্যান্ড দেন ওটার পরেই আমি বুঝতে পারি যে আমার হ্যাঁ হয়তো বা চান্সটা হয়ে যাবে। আমি আবারও স্পেসিফিক্যালি কোশ্চেন করি, জি। বাংলা আর জিকে দুটাই ঠাডা মুখস্থের ব্যাপার। ইংলিশ ধরে নিলাম যে তোমার অ্যাবিলিটি আছে, ইংলিশ ভালো পারো, অলোকে। বাংলা জিকে মুখস্থ করলা কখন বা কেমনে মুখস্থ করলা? বাংলা জিকে বেসিক্যালি হচ্ছে আমি যে প্রাইভেট গুলো পড়েছিলাম তখন তো আমি পড়তাম না কিছুই, আমার স্যাররা যা পড়াতো তাদের যে লেকচার শিট গুলো ছিল, আমি জাস্ট কি করেছি পরীক্ষার আগে সাম্প্রতিক যে ব্যাপারগুলো ছিল, দেখা যায় যে কি ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটের বা বি ইউনিটের পরীক্ষাতে সাম্প্রতিক থেকে অনেক কোয়েশ্চেন আসে, ওগুলো পড়েছি। এন্ড দেন হচ্ছে আমি একটা বই কিনেছিলাম আজকের বিশ্ব, ওই বইটা থেকেই জাস্ট মানে যা যতটুক সম্ভব ওই 1 মাসের মধ্যে যা পসিবল ততটুকু ইফোর্ট দিছি, বাকিটা তো হচ্ছে উপরওয়ালার হাতে। আচ্ছা, ততটুকু তো হয়ে গেছে। সো মোটামুটি এই জন্য বলা হয় যে প্ল্যান বি রাখা, ও অ্যাকচুয়ালি আমার চোখের সামনে প্ল্যান সি রাখছিল, ঠিক আছে? ওটা মেডিকেল রাখছে, তারপর ইঞ্জিনিয়ারিং রাখছে, দেন হঠাৎ করে প্ল্যান বি ছিল ওর, মনে করো ধরো কি ভার্সিটি ইউনিট। হ্যাঁ এবার প্ল্যান সি ছিল, হ্যাঁ প্ল্যান সি ছিল ডি ইউনিট।
সো এই জন্য ব্যাকআপ প্ল্যানগুলো রাখাটা খুব জরুরি। লাইফ কখন কি হয়, যেমন আমার চোখের সামনে ও যেমন একটা ঘটনা, ঠিক তেমন ওয়াজেদ এরকম একটা ঘটনা, যেটা হলো একদম ওয়াজেদও সেম, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং দুটাতেই যাব, সব করব, সব খায় ফেলবো। পরবর্তীতে লাস্টের দিকে আমরা যারা মেন্টর ছিলাম আমরা প্যানিক করে গেছি, ছেলে আসলে যাবে কই এখন, কোথাও তো হচ্ছে না। তো তখন সুইচ করে চলে গেল ডি ইউনিটে। হ্যাঁ, সেম তোমার কেস, সেম তোমার কেস। সো এই বিষয়টা যে ডি ইউনিট যারা ভয় পাচ্ছ, হ্যাঁ দেখো, ও 1 মাস টানে ভার্সিটি ইঞ্জিনিয়ারিং মেডিকেল কোচিং করে চান্স পেয়ে গেছে। তুমি লিটারালি 2 বছর টাইম পাও, যারা সি ইউনিটে পড়ো বা ডি ইউনিটে বিজনেস স্টাডিজ বা আর্টসে পড়ো। ইউ গেট 2 ইয়ার্স, 2 ইয়ার্স ওই সেম বাংলা একটা বই, ইংলিশ একটা বই, জিকে একটা বই, বা আমাদের যদি কিউ বিডি ইউনিট অ্যানালাইসিস বই নাও, একটা বই যদি ভালো মতো ঠেকাইতে পারো তাইলে কিন্তু লাগে না। ঠিক আছে? আচ্ছা, তুমি তো এখন সবকিছু করে একমতো লাইফ একটা যথেষ্ট ভালো জায়গায় সেট হয়েছে। বাংলাদেশের 1 নম্বর ভার্সিটিতে তুমি পড়াশোনা করতেছো, বাংলাদেশের 1 নম্বর ইন স্ট্যান্ড অফ ভার্সিটি ইউনিট বা ডি ইউনিটের ক্ষেত্রে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখন তোমার ফিউচার প্ল্যানটা কি? এখন তুমি কি করতে চাও? আমি যদি বলি যে আমি প্রথমে কিন্তু আমার সাবজেক্ট নিয়ে স্যাটিসফাইড ছিলাম না। আমার যে পজিশন আমি এক্সপেক্ট করেছিলাম যে হয়তো বা আমার ল কিংবা ইকোনমিক্স আসবে, আমার বাবা মাও কিন্তু হচ্ছে টোটালি এটা নিয়ে স্যাটিসফাইড ছিল না। কিন্তু পরে যখন আমি এই সাবজেক্টে আসলাম, যখন হচ্ছে আমি ডিপার্টমেন্টের অ্যালামনাইদের সাথে কন্ট্যাক্ট করলাম, দেখলাম যে কি তারা বড় বড় মাল্টি ন্যাশনাল থেকে শুরু করে অনেক বড় বড় কর্পোরেটে আছে। তো ওখান থেকেই আসলে আমি বুঝতে পারলাম যে না, আমি হয়তো খারাপ কোথাও নেই, আমার হয়তো সামনে ব্রাইট তোমার তো ফিউচার আছে। সিএমএ আছে না? সিএমএ আছে না? সিএমএ আছে, সিএমএ আমি আছে, চাইলে সিও করতে পারি, সিএফএ করতে পারো। তারপর তোমাদের বড় ভাইয়ের এই যে প্রাণ আর হ্যাঁ, যত হ্যাঁ, যত হ্যাঁ, এগুলার সব ম্যানেজমেন্ট কারা চালায়? এই যে বড় বড় কোম্পানির এগুলাই তো এমপিও, ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার থেকে শুরু করে ঢাবিরই মানুষজন হ্যাঁ, চালায়, হ্যাঁ, তাই না? তো এখানে আসলে দেখো, বাংলাদেশের মানুষজন খুব 2 ডাইমেনশনাল চিন্তা করে, বুঝছো? আমাদের দুনিয়াটা 2D হয়ে গেছে, হয় বুয়েট না মেডিকেল, বুয়েট না মেডিকেল। কিন্তু এর বাইরে এই যে প্রাণ আরএফএল গ্রুপ বা এই যে বড় বড় হাজার কোটি টাকার কোম্পানিগুলা, এগুলোর ফাইন্যান্সিস কি বুয়েটের কেউ দেখতেছে না? এগুলোর ম্যানেজমেন্ট কারা দেখতেছে? নিঃসন্দেহে বুয়েটের কেউ খুব একটা ভালো মতো ওখানে যাচ্ছে না, বা কোনো একজন ডাক্তার তো যে এই কাজটা করতেছে না। সো দেয়ার আর আদার লটস অফ সাবজেক্টস। এন্ড ভার্সিটিতে উঠে এখন কিন্তু মনে হচ্ছে না যে অনেক অপশন আছে দুনিয়াতে। অবশ্যই হ্যাঁ, কিন্তু কলেজ লেখা মনে হতো না। না। কলেজ মনে হতো বুয়েট হয় ডাক্তার না হয় হয় ইঞ্জিনিয়ার, ডাক্তার না হয় ওইটাই ইঞ্জিনিয়ার। ঠিক আছে, কিন্তু দুনিয়াতে ডাক্তার ইঞ্জিনিয়ার কয়টা? এদিকেও তো দুনিয়া দেধারসে চলতেছে। ঠিক আছে? সো অমিতের স্টোরিতে অনেক টুইস্ট ছিল, অনেক টার্ন ছিল, কিন্তু শেষ পর্যন্ত অমিতের একটা ভালো পয়েন্ট ছিল যে অমিত ওই যে মেডিকেলের পরে 7-8 দিন রুমে বন্দি থাকার পরও হি ডিসাইডেড যে না, এমনি গল্পটা শেষ হতে দেওয়া যাবে না, গল্পটা আরো বাকি আছে, পিকচার হবে বাকি হ্যামের দোস্ত, তাই না? সো অমিত তারপরে 7-8 দিন পরে একটা হিউজ কামব্যাক দিয়ে এখন ঢাবিতে পড়াশোনা করতেছে। সো যদি অমিত পারে, এতগুলা মিস্টেক সত্ত্বেও, অমিতের প্রথম মিস্টেক হলো সারাদিন প্রাইভেট পড়া, ধরে নিলাম 2টা কোচিং করা, দ্বিতীয় মিস্টেক এই 2টা কোচিং এর পরবর্তীতে অমিত পিছন দিকে একটা কাজ করছিল, বাংলা ইংরেজিকে একটু হলেও পড়ছিল, যার কারণে কিন্তু অমিত বাঁচে গেছে। সো তোমরা যারা সি ইউনিট ডি ইউনিট প্রিপারেশন নিচ্ছ বা আর্টস কমার্সে আসো, শুরু থেকে একটু পড়াশোনা করো, অত বেশি পড়তে হয় না। ঠিক আছে? চান্স পাওয়া যাবা। সো অমিত, থ্যাংক ইউ আমাদের পডকাস্টে আসার জন্য। কালকে অফিসে আসবা ক্লাস নিতে, ঠিক আছে? আর তোমাদের সাথে নেক্সট এপিসোডে দেখা হবে, এবং অমিত তোমাদের জন্য ম্যানেজমেন্টের অ্যাটলিস্ট অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবে ভেরি সুন। আসসালামু আলাইকুম।